হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর স্পেশাল পডকাস্ট শো সোশ্যাল মিডিয়া স্টার আয়োজনে। আপনাদের সঙ্গে আছি আমি কাজী অহনা, এবং আমার সঙ্গে আজকে গেস্ট হিসেবে যিনি আছেন তিনি এমন একজন যার কণ্ঠে বাস করে দুইজন। অবাক লাগলেও এটাই সত্য। তিনি সোশ্যাল মিডিয়ায় গান গেয়ে যেমন জনপ্রিয়তা লাভ করেছেন, তেমনি ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে তার অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন হয়ে তিনি সবার প্রশংসা কুড়িয়েছেন। তিনি আর কেউ নন, কথা বলছি আলামিনের। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। আচ্ছা, শুরুতেই জানতে চাইবো, শুরুর জার্নিটা তো ছিল একদম সোশ্যাল মিডিয়াতে। এটা ঠিক কোন সময়ের? এটা আমি ইন্টার ফার্স্ট ইয়ার থেকে শুরু করেছিলাম, আমি আপলোড করা শুরু করেছিলাম কোভিডের সময় থেকে আর কি। তো তখন থেকে শুরু করে এখন অবধি কন্টিনিউ করছি। আপনি তো প্রথমে দ্বৈত কণ্ঠের গান গেয়ে শুরু করেন। হ্যাঁ, দ্বৈত কণ্ঠর গান গেয়ে শুরু করে আবার চলচ্চিত্রে অভিনয়, মানে এই জার্নিটা আসলে কিভাবে? এটা আমি আপলোড করতে করতে যখন আপনাদের সামনেই তো চলে আসলাম, সবার সামনে যখন পরিচিত হয়ে গেলাম, এরপর আমি একটা চ্যানেলে ইন্টারভিউ দিয়েছিলাম। ওই ইন্টারভিউটা আদনান রাজীব ভাইয়া দেখেছিল এবং ওখান থেকে তখন উনি ওনার আলীকে মানে খুঁজতেছিল। তো উনি আমাকে দেখে মনে হলো যে এই ছেলেটা আমার আলী হওয়ার যোগ্য, তো আমার অডিশন নিল। এরপর ভাইয়া কি আসলে সিনেমার আগেই চিন্তা করে রেখেছিলেন, এরপর আপনাকে খুঁজে পেয়েছে, নাকি আপনাকে খুঁজে পাওয়ার পর তার মাথায় এই স্টোরি আইডিয়া আসে? আমি ওনার মুখ থেকে যেটা শুনেছি সেটা হলো কি, ওনারা তো আগে রেডি করে রেখেছে গল্প। তো গল্প রেডি করে গল্পর যেই আলীকে মানে খোঁজা শুরু করেছিল। তো খুঁজতে খুঁজতে দেখলো যে আমার মধ্যে আলীর সকল সিমটম আছে। তো এরপর আমাকে কাস্ট করলো, অডিশন নিল। অডিশনে আমার মতো অনেকে অডিশন দিল, প্রায় ৩০-৪০ জন নাকি অডিশন দিল। এর মধ্য থেকে আমি ৩০-৪০ জন অডিশন দিয়েছে। হ্যাঁ, এর মধ্যে আপনি সিলেক্ট হলেন। হ্যাঁ, কেমন লাগে? এটা নিঃসন্দেহে ভালো লাগে। আমি তো কল্পনাও করি নাই কখনো আমি অ্যাক্টিং করব। আমি অ্যাক্টিং কীভাবে করো ওটা জানতামই না। নর্মালি এমনি স্কুলে একটু করতাম। এটা যে এখন এই পর্যায়ে চলে আসবে আমি এটা জীবনেও কল্পনা করি নাই, স্বপ্নের মতো। তো আমাকে একদিন কল দিয়েছিল আদনান রাজীব ভাইয়ার কাস্টিং ডিরেক্টর রাসেল। কল দিয়ে বলে কি, হ্যালো আলামিন, আমি রাসেল কাস্টিং ডিরেক্টর বলছি। আমরা একটা ফিল্ম মেক করছি, আপনি কি ওই ফিল্মটাতে অ্যাক্টিং করতে ইন্টারেস্টেড কিনা? যদি ইন্টারেস্টেড হন তাহলে আপনি আমাদেরকে অডিশন দিতে পারেন। এই ফিল্মটা অনেক বড় পর্যায়ে যাবে। তখনও মেনশন করে না যে কোথায় যাবে। তো আমি ভাবছিলাম যে আমি তো দেখতে অ্যাক্টর ম্যাটেরিয়াল না, ফেসটাও হিরো ম্যাটেরিয়াল না, আমাকে কেন হুট করে কাস্টিং করবে? আমি কি অ্যাক্টিং করব? ও মনে হয় প্র্যাঙ্ক করতেছে, আমার কোনো কলেজের ফ্রেন্ড হবে হয়তো। এরপর আমি ওকে মুখের উপর না বলি নাই। তবে আমার ইচ্ছা ছিল যে আমি না বলবো, করবো না, এটা আমার মন থেকে এটা ছিল। কিন্তু আমি মুখে বলেছি যে আচ্ছা দেখি, তুমি ততক্ষণে আমাকে তোমার ডিরেক্টরের প্রোফাইলের লিঙ্কটা পাঠাও। এই যে কথাটা বলেছি যে আমি দেখি তোমার ডিরেক্টরের লিঙ্কটা পাঠাও, এই কথাটার জন্যই আমি আজকে আলী। তাই নাকি? হ্যাঁ, এই কথাটা যদি না বলতাম হয়তো আমি এখানে কাস্টিং হতামই না। তো এরপর আমি আদনান রাজীব ভাইয়া, তারপর ও আমাকে লিঙ্কটা দিল। আমি দেখে তো টাসকি খেয়ে গেলাম, কে রে, এটা তো আদনান রাজীব ভাইয়া, এটা মেহজাবিনের বয়ফ্রেন্ড। তারপর আমি সাথে সাথে বললাম হ্যাঁ আমি আসতেছি। এরপর গেলাম রানআউটে, অডিশন দিলাম। অডিশন দিয়ে দেখলাম যে সবাই আমাকেও তখন বললো যে তুমি চুল কাটো না, তোমার এই চুলগুলো খুব গুরুত্বপূর্ণ। তো সব মিলে গেল আর কি। ওদের বড় বড় চুলওয়ালা ছেলে লাগবে, বড় চোখ লাগবে, তারপর আমার মতো দেখতে একটা ছেলে লাগবে। তো সব মিলে মানে ব্যাটে বলে মিলে গেল। একদম লুকস থেকে সবকিছু ওনারা এরকমই চেয়েছিল। আচ্ছা, আপনি তো একদম কি বলবো, গ্রাম থেকে এসেছেন, নোয়াখালীর কোন জায়গায়? নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট থেকে এসেছি। আপনার পড়াশোনাও কি সেখানেই? হ্যাঁ, এখানে। আচ্ছা, একদম নোয়াখালীর একটা গ্রাম থেকে একদম কি বলবো প্যারিসে আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসবের, মানে এই জার্নিটাতে শুরুর দিকে আসলে আপনার চারপাশের যে পরিবেশ ছিল, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এমনকি সোশ্যাল মিডিয়ায় অনেকেই ছিলেন। তো তখনকার সময় তারা আসলে শুরুর দিকটায় কেমন
আর আপনার এখন কেমন পার্থক্যটা। এক্স্যাক্টলি, হ্যাঁ, পার্থক্যটা কেমন? শুরু থেকে যদি বলি পরিবার, আমার পরিবারের সবাই যেমন আছে এখনো তেমন সাপোর্ট করতেছে, তো করতেছেই। ফ্রেন্ডরা তো সবসময় পাশে ছিল, আত্মীয় স্বজনরাও পাশে ছিল। কয়েকজন স্পেসিফিক যদি বলি, আমার আত্মীয় স্বজন, আমার নিজের কাজিন আমাকে নিয়ে ব্যাড পোস্ট করতো ফেসবুকে, যে ও নাকি ও একদিন বংশের নাম নষ্ট করবে, এগুলা লিখতো যখন আমি ডুয়েল কণ্ঠে গান গাইতাম। এখন সে আবার আমাকে নিয়ে ভালো ভালো পোস্ট করে, সে যদি দেখে এটা বুঝবে আমি কার কথা বলতেছি। তো খুব ভালো লাগতেছে যে এখান থেকে কান পর্যন্ত পৌঁছেছি, না কান গলা, কান পর্যন্ত পৌঁছানোর পর মানে আমি রিয়েলাইজ করলাম যে যারা আমাকে হেট করতো তারাও এখন আমাকে আবার ভালোবাসে। তো এটা খুব প্রাউড মোমেন্ট। আমি একটু শুরুর দিকের জার্নির একটু ডিটেলস জানতে চাচ্ছিলাম যে গ্রামের দিকে মানুষজন তো অনেক কনজারভেটিভ হয়, সেক্ষেত্রে এই যে ডুয়েল ভয়েসে আপনি যে গান গাইতেন, এই বিষয়টিকে আসলে কিভাবে তারা নিয়েছেন ধর্মীয় দৃষ্টিভঙ্গি কিংবা সামাজিক দৃষ্টিভঙ্গিতে, বা আপনি তো ফেসবুকের বিভিন্ন গ্রুপে গান গেয়ে সেটা প্রচার করতেন, তো সেখানে মানুষ আসলে পজিটিভভাবে নিত নাকি নেগেটিভভাবে নিত, কেমন সাড়া পেয়েছিলেন? প্রথমে তো আমি বিভিন্ন গ্রুপে পোস্ট করতাম, আমার এলাকার মানুষ তেমন একটা জানতো না যে আমি ডুয়েল কণ্ঠে গান গাই বা না গাই। এরপর আমি এটা আস্তে আস্তে যখন আমি মানে আপনাদের সামনে পৌঁছে গেলাম, এরপর হুট করে আমি আমার একটা রিয়েলিটি শোতে গিয়ে আর নিজেকে মানে অফিসিয়ালি মানে ইয়ে করলাম আর কি, প্রকাশ করলাম। তখন যখন দেখলো যে RTV বা চ্যানেল আই, তখন তারা এটা ভালোভাবেই নিল। সোশ্যাল মিডিয়া স্টার আয়োজন থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এসেছি ছোট্ট একটি বিরতির পর, আমাদের সঙ্গে আছেন আলামিন। আচ্ছা, একদম কান চলচ্চিত্র উৎসব নিয়ে একটু জানতে চাই, যেহেতু একদম সম্প্রতি এটা, তো সেই সময় কি ছিল, একদম তখন কি পাসপোর্ট করা ছিল? হ্যাঁ, সব রেডি ছিল? সব রেডি ছিল, পাসপোর্ট আগ থেকেই ছিল। আমি তো এর আগে ইন্ডিয়ান আইডল গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো সেখানকার এক্সপিরিয়েন্স কেমন ছিল ইন্ডিয়ান আইডলের? ইন্ডিয়ান আইডলের এক্সপিরিয়েন্স ছিল তো খুব ভালো, খারাপ ছিল না। তবে দেশে এসে অনেক বিতর্কে জড়িয়ে গেছিলাম, আপনি হয়তো জানেন। তো আমি প্লেনে যেতে যেতে আমি অনেক ইমোশনাল হয়ে গেছিলাম। যখন কানা যাচ্ছিলাম তখন প্লেনে বসে আমার মনে হলো কি, কিছুদিন আগেই তো প্লেনে করে ইন্ডিয়া গিয়েছিলাম, তো ইন্ডিয়া গিয়েছিলাম কত আশা নিয়ে এসেছি, নিজের অস্তিত্বটাই খুঁজে পাচ্ছিলাম না, দেশে এসে একজনে সব ক্রেডিট নিয়ে নিচ্ছে। এটা নিয়ে খুব আফসোস ছিল আমার। তো আবার ভাবলাম যে আহারে, কত আফসোস করছি, কত বিতর্ক জড়াই গেলাম একটু অস্তিত্বের মানে লড়াই। এখন আল্লাহ আমাকে কোথায় থেকে কোথায় নিয়ে যাচ্ছে। তো তা ধন্যবাদ, মনে মনে শুকরিয়া আদায় করছিলাম যে মানুষগুলো আমার সাথে ছিল, যারা আমাকে বলেছিল যে আলামিন তুমি টেনশন করো না, ভেঙে পড়ো না, তোমার জন্য আল্লাহ ইন্ডিয়ান আইডল থেকে ভালো কিছু রেখেছে। তো ওটা ভেবে অনেক ইমোশনাল হয়ে গেছিলাম। আপনার লাইফে স্ট্রাগল কি কি ছিল? আমার লাইফে স্ট্রাগল একদম সোজা, আমার লাইফ একদম সহজ ছিল। পরিবার সাপোর্ট ছিল। তো যাদের পরিবারের সাপোর্ট থাকে না, সমাজে বাধা থাকে, তাদের স্ট্রাগল থাকে। আমার পরিবারের মানুষ সবসময় আমার পাশে ছিল, আমার মা, আমার বাবা, বোন, ভাই, সবাই। তো আমার সোজা ছিল, বাট আমার সোশ্যাল মিডিয়াটা একটু স্ট্রাগল ছিল। সোশ্যাল মিডিয়াটা কেন স্ট্রাগল ছিল? স্ট্রাগল ছিল কি, আমি পাত্তা কম পাই লাইফে। মানে ধরেন যাদের কাছে পাত্তা মানে পাইতাম না, তারা এখন পাত্তা দিচ্ছে একটু। তো এটা আমার কাছে এখন ভালো লাগতেছে। দেশের একটা শীর্ষ সংবাদপত্র, আমার খুব ইচ্ছা ছিল আমি ওটাতে আমার একটা নিউজ হবে, আমি গিয়েছিলাম অবধি, কিন্তু হয়নি। কিন্তু এখন দেখি নিজ থেকেই হচ্ছে। তো এটা আরেকটা স্বপ্ন পূরণ। নিউ ইয়র্কে গিয়ে স্ট্রিট একটা গান গাইবো, এটাই এখন মানে মনে হচ্ছে। নিউ ইয়র্ক সিটিতে, আমি প্যারিসে গিয়েছিলাম, আপনি দেখেছেন কিনা জানি না। সোশ্যাল মিডিয়ায় আপনার গান খুব ভাইরাল, এবং সম্প্রতি আইফেল টাওয়ারের সামনে আপনি গান গিয়েছেন। তো এই অভিজ্ঞতাটার কথা একটু শুনতে চাইবো, এবং ওখানে অনেক দর্শক ছিল, অনেক মানুষ ছিল, টুরিস্ট ছিল, তাদের কি রিঅ্যাকশন ছিল? আমি আমার এটা ড্রিম ছিল যে আমি আইফেল টাওয়ারের সামনে গান গাইবো, যেভাবে হোক। স্ট্রিট গান, মাইক থাকবে, মাইক্রোফোন বাজবে, সবাই দেখবে, যে যাই বলুক, যে যদি বলে বিক্ষোভ করতেছি বলুক, কিছু আসে যায় না। কিন্তু দেখতেছিলাম যে একটা ভাইয়া ওখানে, আমি আমার ফ্রেন্ড, আমার কাজিন, ওদের সাথে একটু ঘুরতেছিলাম টাওয়ারের ওখানে। তো দেখলাম যে একটা ভাইয়া গান গাচ্ছে, খুব ভালো গান করতেছে। তো আমি তো আবার গান গাই, সিঙ্গার মানুষ, কারো গান গাওয়া দেখলে একটু গা ডুলে গাইতে ইচ্ছে করে। তো আবার ড্রিম এটা। তো আমি ওনাকে গিয়ে অনেকক্ষণ ধরে ওনার গান শুনলাম। এরপর
টেনশন হচ্ছিল উনি কি গাইতে দিবে কি না, নাকি না করে দেবে মুখের উপর। তো এরপর লজ্জা শরম ভেঙে ওনার কাছে গিয়ে বললাম, আমি বাংলাদেশ থেকে, আমি একজন সিঙ্গার আপনার মতো, আমার একটা ট্যালেন্ট আছে, আমি 2 কণ্ঠে গান গাইতে পারি, তো আপনি যদি চান আমি আপনার জন্য 2 কণ্ঠে গান গাইবো। তো তখন আমি দেখলাম যে আশেপাশে ইন্ডিয়ান মানুষ অনেক, তো ভাবলাম প্রথমে একটা হিন্দি গান গাই, এরপর যখন আবার হিন্দি গানটা গেলাম তখন আবার বাংলাদেশি মানুষ চলে আসছিল অনেক, আবার আমাকে চিনেও গেছে ওখানে। তো এরপর আমি কি করলাম, ওনাদের জন্য আবার বাংলাদেশি একটা গান গাইলাম। তো এটা আমার জন্য অনেক খুব ভালো অভিজ্ঞতা। আবার অনেকে আমাকে কয়েনও দিছে, অনেকে অনেক ইউরো দিল, তো এটা ভালো লাগছিল। সেই ইউরোটা কি আপনি নিয়েছিলেন? না, আমি নিই নাই, ওর জন্য রয়ে গেছে। ও অনেক ইউরোর মানে কারণে ও বলতেছে আরো গাও, ওর লাভ হচ্ছে, ও বলতেছে আরো গাও। 2টা গাইছি, এরপর আরো বলে আরো গাও, তো আর গাওয়া হয় না, আমার দেরি হয়ে যাচ্ছে, তো চলে আসছি। দারুণ একটা অভিজ্ঞতা। হ্যাঁ, খুব ভালো। আচ্ছা, কোন গানটা গেয়েছিলেন আমাদেরকে একটু শোনাবেন? ওটা গেয়েছিলাম আগার তুম সাথ হো। আমরা একটু গানটা শুনবো তাহলে। ওকে, আমি ট্রাই করছি, যদি ভুল হয় সরি। ওকে। পল ভর ঠহর যাও, দিল ये संभल जाए, कैसे तुम्हें रोका करूं, मेरी तरफ तो हर गम फिसल जाए, आँखों में तुमको भरूं। দারুণ, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা গান শুনতে চাই আমাদের দেশের সবচেয়ে ফেভারিট সিঙ্গারকে। দেশের সব থেকে ফেভারিট সিঙ্গার হলো কনক চাপা ম্যাম। কনক চাপা, হ্যাঁ, ওনার গান মাইন্ড ব্লোয়িং। বাহ, ওনার একটা গান শুনবো তাহলে। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খোঁজে ভুবনে আমার আপনজন, তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সেটা সবশেষ আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে আপনি তো নোয়াখালীর ছেলে, নোয়াখালীর ভাষায় আপনার একদম সোশ্যাল মিডিয়া, ফেসবুক থেকে শুরু করে কান চলচ্চিত্রের যাত্রা, আপনার অনুভূতিটা নোয়াখালীর ভাষায় প্রকাশ করবেন। তো আর নোয়াখালীতুন কান যাত্রা পর্যন্ত যেই জার্নি আসিল, এটা খুব আর স্বপ্নের মতন। তো আই আতন লাগে জন, অন্য স্বপ্নের ভিত্তি আছি। তো আই চামো যে মানুষ আরেকজন আরও সাপোর্ট করে, নেক্সট জন আর ভালো ভালো ফিল্ম করতে পারি। তারপর যে আর কান জার্নি আসছিল, এই জার্নিটা যেন আমি দূরে রাখতে পারি আরও নেক্সটে। এই প্রথম বলে ছক্কা মারছি এমন না যে পরের সবগুলো বলে ছক্কা মারবো। তো আমি চাইবো যে, আচ্ছা আই চামো যে আরও ভালো ভালো কাজ করার জন্য, সবার সামনে ভালো ভালো কাজ নিয়ে আসার জন্য চামো। তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। ধন্যবাদ আলামিন আপনাকে, শুভকামনা আপনার সামনের দিনগুলোর জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আজ এই পর্যন্তই। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে সোশ্যাল মিডিয়ার নতুন কোনো স্টারকে সঙ্গে নিয়ে। ততক্ষণ পর্যন্ত যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিউজ 24 এর সঙ্গেই থাকুন।